হ্যালো বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। কে কেমন আছো, কোথা থেকে আছো জানি না। সবাই কে কোথা থেকে এসেছো এবং কে কে আছো একটু কষ্ট করে কমেন্টে জানাও। তো আশা করি সবাই ভালো আছো, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায়। তো আজকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি 16.4। একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে আসবো। তো তোমরা সবাই জানো যে এই চ্যাপ্টারটা হচ্ছে, আমরা আজকে যদি ক্লাস করে আরেকটা ক্লাস করলে আমাদের পরিমিতি শেষ হয়ে যাবে। তারপরে আমরা পরিমিতি যত টাইপের সৃজনশীল আছে সকলবার সৃজনশীল ব্যাখ্যা করতে পারবো। তো আমরা একটু চ্যাপ্টারটা আগে শুরু করি, আমরা একটু লিখে তারপর শুরু করছি। হ্যাঁ, জাস্ট 1 মিনিট সময় নাও। কারা কারা জয়েন করছে, জয়েন করতে করতে আমিও আমার মতো করে জয়েনটা করে নিই। তো 16.4, তো আজকে আমরা 16.4 এর শুরুতে আমরা সূত্রগুলো আলোচনা করব। এই চ্যাপ্টারটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যাকে তোমার বলতেই হবে যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট বেসিকগুলো নিয়ে আগে আমরা আলোচনা করব, তারপর আমরা হচ্ছে ডিপ থেকে ডিপারের দিকে যাব। ওকে, সাবজেক্ট হচ্ছে আমার জেনারেল ম্যাথ। চ্যাপ্টার হচ্ছে 16.4। তো শুরুতে আমরা যে আলোচনা করবো এটাতে বেসিক আলোচনা, যেন আমরা নাম দিলাম পার্ট 1। আজকে শেষ হবে না এটা কোনো অবস্থাতেই, আমাদের শেষ হতে অনেকটা সময় লাগবে। তো সেই সময় যতটুকু লাগে ততটুকু আমরা অপেক্ষা করব, এটা শেষ হতে কতটুকু সময় লাগে আমাদের। তো কারা কারা অলরেডি জয়েন করেছে একটু কষ্ট করে তোমার নামটা একটু কমেন্টে বলে দাও যে কে কে আছো, কোথা থেকে আছো। আমরা ক্লাসটা এখনই যেহেতু শুরু করতে যাচ্ছি। আমাদের সাথে আছে তুষার, আছে আমাদের সাথে আছে অবি রহমান, আমাদের সাথে আছে ফারজানা বেগম, আচ্ছা আমাদের সাথে আছে জান্নাতুল ইসলাম, আমাদের সাথে আছে এবিজিএস, আমাদের সাথে ফারহানা ইয়াসমিন, আমাদের সাথে আছে হচ্ছে সামিয়া আলী, আমাদের সাথে আছে নুসরাত আছে আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম নুসরাত, ভালো আছো তুমি? আমাদের সাথে আছে পুথি, তুমি কেমন আছো? ওকে, আমরা ক্লাসটা এখনই যেহেতু শুরু করতে যাচ্ছি, সবচেয়ে বেসিক আলোচনা নিয়ে যেতে শুরু করব। তো তোমরা একটু সময় দাও আমাদের সাথে। আর ক্যামেরাটা ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু কষ্ট করে আমাকে কমেন্টে জানাও। ক্যামেরা প্লাস সাউন্ড দুইটা ঠিক আছে কিনা, ক্যামেরা প্লাস সাউন্ড ঠিক আছে কিনা, সবাই একটু কষ্ট করে কমেন্ট করো। ক্লিয়ার, আচ্ছা সবকিছু ক্লিয়ার থাকলে তাহলে আমরা ক্লিয়ার ভাবে ক্লাসটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। আর তোমরা যদি বলো অল ক্লিয়ার তাহলে আমিও অল ক্লিয়ার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মিফতাহুল, কেমন আছো তোমরা? আমার কাছে আসলে দুইটা ফোন নেই, তার কারণ হচ্ছে আমি খুব ভালোভাবে ক্লাসটাকে ইন্ট্রোডিউস করতে পারি না, কিন্তু ইনশাআল্লাহ আমরা খুব ভালোভাবে আজকে শুরু করব। জি জি পুঁথি, ভালো আছি। ঠিক আছে পুঁথি, ওকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি এখনই। ওকে, তো আমরা শুরুতে আমরা বেসিক যেহেতু আলোচনা করব, বেসিকটাই লেখা শুরু করি। আমাদের এই চ্যাপ্টারে যে যে জিনিসগুলো আছে, ঘনবস্তু আর ঘনক, তো আমরা একটা জিনিস শুরুতে জানবো, ঘনক কি আর ঘনবস্তু কি। হ্যাঁ, এই দুটার মধ্যে পার্থক্যটা আগে শিখবো, তারপর আমরা বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা ঘনবস্তু আর ঘনক, ঘনবস্তু আর ঘনক এই দুটার মধ্যে বেসিক পার্থক্যটা কোন জায়গায়। ঘনবস্তু হচ্ছে তোমার যে বস্তুটা হচ্ছে, তো তুমি বলবা যে ঘনবস্তুকে যে বস্তুটা দেখতে অনেক বেশি ঘন ঘন এটা ঘনবস্তু, আসলে না। যে বস্তুটা দেখতে ঘন ঘন সেটা ঘনবস্তু না। ঘনবস্তু হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে তার 3 দিকে ডাইমেনশন থাকা লাগবে। এখন প্রশ্ন করবো ভাইয়া 3 দিকে ডাইমেনশন এটা আবার কোন জিনিস? তো 3 দিকে ডাইমেনশন মানে হচ্ছে, আমি একটু ক্লিন করে যদি তোমাকে বোঝাতে চেষ্টা করি, তাহলে আমি একটা, ধরো আমার ডায়েরির পেজ নিচ্ছি। এই একটা ডায়েরির পেজ আছে, তোমরা দেখতে পাচ্ছ ভিআইপি ডায়েরির পেজ। ওকে, তো এই ডায়েরির পেজটাতে আমি যে কোনো একটা পেজকে চুজ করলাম। ধরো দ্যাটস দ্য পেজ হুইচ আই হ্যাভ চোজেন। তো এই পেজটার দেখো
এই লেন্থ আছে কতটুকু লম্বা, এটা লেন্থ আছে, আবার এটার উইডথ আছে কতটুকু প্রশস্ত, এই যে এখান থেকে এখানে এতটুকু মোটা আর এতটুকু একটু লম্বা, কিন্তু এটার পুরুত্ব নাই, এটা যে পুরো এত পাতলা যে এটা উচ্চতা নাই। এই যে শুধু একটা পেজে যদি আমি উচ্চতা বলি, উচ্চতা নেই। কেন উচ্চতা নেই? কারণ হচ্ছে আমি যদি স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপি তাও আমি উচ্চতা পাবো না। আমাকে এটা যদি উচ্চতা বের করতে হয় বা পুরুত্ব বের করতে হয় তাহলে আমার স্ক্রু গজ ব্যবহার করতে হবে। তাহলে এত থিন, তার মানে হচ্ছে দুইটা ডাইমেনশন আছে, দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নেই। আবার যদি আমি একটা বই নিয়ে কাজ করি বা আমার একটা মার্কারের বক্স নিয়ে কাজ করি, একটু খেয়াল করে দেখো, এই যে মার্কারের বক্সটা আছে, এটা দেখো তোমার এই এই দৈর্ঘ্য আছে, এই প্রস্থ আছে, আবার তো উচ্চতা আছে, এখান থেকে এতটুকু পর্যন্ত উচ্চতা আছে। তো তিনটা ডাইমেনশন আছে। তো কোনো বস্তু যদি এরকম 3 ডাইমেনশনাল হয়, যাতে 3 দিকেই ভ্যালু থাকে, তখন হচ্ছে তাকে আমরা ঘনবস্তু বলবো। তো আবার দেখো এই যে মার্কারটা, এই মার্কারটা কিন্তু একটু মোটা আছে, আবার লম্বা আছে, 3 দিকে কিন্তু ডাইমেনশন আছে। তাহলে এরকম যদি কোনো একটা বস্তুর অস্তিত্ব থাকে যে 2 ডাইমেনশন না 3 ডাইমেনশন আছে, তখন সেটা হবে তোমার ঘনবস্তু। তো ঘনবস্তু এবার একটা কোণক, এই কোণক যদি আমরা এটাকে আঁকি, এই কোণটার দিকে একটু খেয়াল করে দেখো, তার মানে কি আছে, এটা একটু এটা কতটুকু লম্বা এই জিনিসটা আছে, এটা কতটুকু মোটা এই জিনিসটা আছে, আবার এদিক দিয়ে কতটুকু এটা আছে, আবার এটা কতটুকু মোটা এটাও আছে। তো 3 দিকে ডাইমেনশন আছে, এদিকে ডাইমেনশন আছে, এদিকে ডাইমেনশন আছে, আবার উপরের দিকে ডাইমেনশন আছে। তো 3টা মাত্রা এরকম যদি কোনো বস্তু থাকে তাহলে এটাকে একটা ঘনবস্তু, ঘনক না ঘনবস্তু। আবার ধরো যে একটা বেলুন আঁকলাম, তো এটারও সিমিলারলি দেখো উপরের দিকে ডাইমেনশন আছে, এটা কতটুকু ব্যাস এটা আছে, আবার এইভাবে কতটুকু ডাইমেনশন ওইটাও আছে। তাহলে 3 দিকে ডাইমেনশন থাকলে যে কোনো বস্তু হোক সেটা হচ্ছে ঘনবস্তু। তো এখন আমরা এই ঘনবস্তু সম্পর্কে যদি আর ডিপলি জানা দরকার নেই। এবার ঘনক জিনিসটা কি, ঘনক আর ঘনবস্তুর মধ্যে অ্যাকচুয়াল পার্থক্যটা কোন জায়গায়? তো ঘনক হচ্ছে একটা বিশেষ প্রকার ঘনবস্তু, যেই ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টাই আছে, এবং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টার মান সেম, এবং তাদের অন্তর্ভুক্ত কোণগুলা প্রত্যেকটা কৌণিক বিন্দুতে অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি, কোথাও 90 ডিগ্রির চেয়ে কম নেই। একটু বোঝার চেষ্টা করো। ধরো যে এই, তো এটা আমার কি বলবো, এটা নর্মালি এটা হচ্ছে একটা বর্গ, এই যে এটা এদিকে যতটুকু, এদিকে যদি এ হয় এদিকে এ, তাহলে এটা কি একটা বর্গ। এখন আমি সেম সাইজের আরও একটা বর্গকে আমি এখানে ইন্ট্রোডিউস করার চেষ্টা করি। আমি একটা ঘনক আঁকলাম, তোমরা সুবিধা মতো এগিয়ে নিতে পারো। ওকে, এখন আমরা একটু ডিফারেন্স ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে ওকে, সমস্যা নেই। আচ্ছা, এখন এটা কি, এটা এখন কিন্তু একটা বর্গ নাই, এখানে হচ্ছে 6টা বর্গ হয়ে গেছে। এই পৃষ্ঠটা একটা বর্গ, নিচের পৃষ্ঠটা একটা বর্গ, এই তলটা একটা বর্গ, এটাও একটা বর্গ, 6 দিকে 6টা বর্গ হয়ে গেছে। তাহলে এখন আমরা এই ঘনবস্তু সম্পর্কে, তো ঘনবস্তু কখন হবে, যখন হচ্ছে তার এটাকে যদি আমরা দৈর্ঘ্য ধরি, এটা ধরো দৈর্ঘ্য, তাহলে এটা কি হবে প্রস্থ, আর এটা কি হবে উচ্চতা। তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টার মান যখন সমান হবে, এখন তুমি বলবা ভাইয়া আমি তো দেখতে পাচ্ছি এইটা আর এইটা সমান, এটা তো ছোট দেখা যাচ্ছে। আসলে এটা তো আমার প্লেসটা তো 2D, আর আমি আঁকছি 3D ফিগার, এই জন্য হচ্ছে এটা ছোটো দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা ছোটো নয়, যে তোমরা কিউব মিলাও না, ওই কিউবটা হচ্ছে ঘনবস্তু। তো ঘনবস্তু এটা হচ্ছে ঘনবস্তু না, এটা হচ্ছে ঘনক, এটা ঘনক। আর এটা ঘনবস্তু আবার ঘনকও, ঘনকও আবার ঘনবস্তুও। ঘনবস্তু কেন? কারণ দৈর্ঘ্য বস্তু উচ্চতা আছে, আর দৈর্ঘ্য বস্তু উচ্চতা 3টার মানই সমান, এই জন্য এটা হচ্ছে ঘনক। আর 2 নম্বর কথা হচ্ছে দৈর্ঘ্য বস্তু উচ্চতা 3টার মান সমান হলে কি সবসময় ঘনক হবে না, তার আরও একটা জিনিস সমান হতে হবে, সেটা হচ্ছে তার কর্ণগুলো পরস্পর সমান হতে হবে। আর হচ্ছে কৌণিক বিন্দুতে প্রত্যেকটা জায়গায় 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকতে হবে। তো একটু খেয়াল করে দেখো, আমি যদি এই কৌণিক বিন্দুটার কথা চিন্তা করি, এখানে দেখো কয়টা 90 ডিগ্রি আছে, এখানে একটা 90 ডিগ্রি আছে, কারণ এইটার সাথে এটা লম্ব, আবার এই তলটার সাথে এই তলটাও কিন্তু লম্ব, তাহলে এখানে একটা 90 ডিগ্রি আছে। আবার এই যে এইটার সাথে কিন্তু এটা লম্ব, এই যে এইটার সাথে কিন্তু এটা লম্ব, তাহলে এখানেও আবার একটা 90 ডিগ্রি আছে। তাহলে কয়টা 90 ডিগ্রি আছে? 3টা। একটু বোঝার চেষ্টা করো, আমি এটা যে কোনো একটা বই দিয়ে আমি বোঝাচ্ছি 90 ডিগ্রি কীভাবে আছে।
এটার দিকে তাকাও। এই যে এই অংশটা আর এই যে এই অংশটা, এই দুইটার মাঝে এই যে কোণটা, এটা 90 ডিগ্রি। আবার এই তলের দিকে তাকাও, এই এই কৌণিক বিন্দুতে এখানে আবার 90 ডিগ্রি। এই যে দেখো এটার সাথে এইটা আর এইটা, এই দুটার মাঝে কি 90 ডিগ্রি। আবার এই দিকে তাকাও, এইটার সাথে এটা, তার মানে একটা কৌণিক বিন্দুতে কয়টা 90 ডিগ্রি তৈরি হচ্ছে? 3টা 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। তাহলে এরকম এখানে কৌণিক বিন্দু কয়টা আছে? এই কৌণিক বিন্দুতে 3টা 90 ডিগ্রি, এই কৌণিক বিন্দুতে 3টা 90 ডিগ্রি, এই কৌণিক বিন্দুতে 3টা, এই কৌণিক বিন্দুতে 3টা, তাহলে 3 4টা করতে হলো 12টা। আবার এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 3টা, তো কয়টা হলো? টোটাল 24টা। কৌণিক বিন্দুতে টোটাল সমকোণ উৎপন্ন হয় 24, 24টি সমকোণ উৎপন্ন হয়। একটা ঘনকের কৌণিক বিন্দুতে কয়টি সমকোণ উৎপন্ন হয়? 24টি সমকোণ উৎপন্ন হয়। এখন এই ঘনকের ধার, ধার সম্পর্কে একটু বলি। ধার হচ্ছে ঘনক হোক আর আয়তাকার ঘনবস্তু হোক, ধার জিনিসটা হচ্ছে যেই জায়গায় দুইটা তল সেট করে ওই জায়গাটাকে ধার বলে। তো তল কারা? তল হচ্ছে এই যে এটা একটা তল, এই যে একটা প্লেন শেপ, এটা একটা তল, আবার এটা একটা তল। এই তলটা এখান থেকে আস্তে 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 এখানে এসে শেষ হয়ে গেছে। আবার এই তলটা এখানে এসে শেষ হয়েছে। তো এইটাও তলের শেষ প্রান্ত, আবার এই তলের শেষ প্রান্ত কোনটা? এটা এইদিকে। তাহলে এই দুইটা শেষ প্রান্ত, তলের প্রান্তগুলো যে জায়গায় মিলিত হয়েছে, এই যে এখানে মিলিত হয়েছে, তো দুইটা তলের প্রান্তবিন্দু যেখানে মিলিত হয়, প্রান্তগুলো যেখানে মিলিত হয়, সেটাকে বলি আমরা ধার। এই জন্য এটাকে আমরা কি বলবো? ধার। আবার এই একটা তল, এই একটা তল, এই দুইটা মিলিত হয়েছে কোন জায়গায়? এই জায়গায়। তো দুটি তলের মিলনস্থলকে কি বলা হয়? ধার বলে। তাহলে এই তল আর এই তল, এই তল আর এই তল, এটা মিলিত হয়েছে এই জায়গায়, তার মানে এটা হচ্ছে একটা ধার। তার মানে একটা ঘনকের কয়টি ধার থাকে, বা তো কটা থাকে এটা নর্মালি দেখি, এই একটা, দুইটা, তিনটা, চারটা। এটা ঘনক না, তারপর আমরা দেখাচ্ছি। ঘনক হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, কারণ এটা উচ্চতার সমান না। তো 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা ধার থাকে। এবার দেখি 1 2 3 4, 4টা ধার, 5 6 7 8, 8টা ধার, 9 10 11 12, 12টা ধার আছে। তাহলে ঘনকের কৌণিক বিন্দুতে সমকোণ উৎপন্ন হয় হচ্ছে, এগুলো কিন্তু বইয়ে নাই। ঘনকের কৌণিক বিন্দুতে সমকোণ সংখ্যা 24, ঘনকের ধার সংখ্যা 12। তো তল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা তল। তল সংখ্যা 6। তাহলে ঘনক সংখ্যা আমরা এগুলো জানলাম। আরও কিছু জিনিস জানবো। এখন আমরা ঘনকের তলগুলো কোন আকৃতির? প্রত্যেকটা তল বর্গাকৃতির। প্রতিটি তল, ঘনকের প্রতিটি তল বর্গাকার। তাহলে আমরা ঘনক সম্পর্কে এই ইনফরমেশনগুলো জানলাম। এখন আমরা যে জিনিসটা শিখবো, ঘনকের প্রত্যেকটা সূত্র কিভাবে এসেছে সেই জিনিসটাকে আমরা দেখব। সূত্রগুলো আমরা একটু প্রমাণ করব, মোটামুটি বেসিকটা আলোচনা করব। তারপর হচ্ছে আমরা এই রিলেটেড যত অঙ্ক আছে প্রত্যেকটা টাইপের অঙ্ক করা, 2-1টা অঙ্ক করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো কারা কারা অলরেডি আমাদের সাথে আছে, কারা কারা নেই একটু দেখি, আমরা একটু খেয়াল করে দেখি। তো কারা কারা আছে একটু ইয়েস লিখো যে আমি আছি। ইয়েস স্যার, তুমি ইয়েস সাথে তোমার নামটা, তো আমরা বুঝতে পারবো, তারপর আমরা পড়াশোনার বাকি অংশে চলে যেতে পারবো। শুরু করো, লিখো। আর কোনো সমস্যা হলে অবশ্যই তো আমাকে অ্যাকনোলেজ করবে। কে কে আসো, কোথা থেকে আসো, একটু কষ্ট করে কমেন্টস করো। হ্যাঁ, আমাদের সাথে আছে আলী। আলী মানে নুসরাত। নুসরাত কেমন আছো তুমি? আচ্ছা, আমাদের সাথে আছে সিফা। সিফা তুমি কেমন আছো? আমাদের সাথে আছে আবৃতি। আবৃতি তোমাকে কেমন আছো তুমি? মাইশা। মাইশা তুমি কেমন আছো? আচ্ছা, অল ক্লিয়ার। ওকে, আমাদের সাথে আছে তাহমিদ আছে আমাদের সাথে। আমাদের সাথে আছে এই আমি পুথি। পুথি তুমি কেমন আছো? আচ্ছা, আমাদের সাথে অর্পিতা। অর্পিতা তুমি কেমন আছো? আমাদের সাথে আছে সাফা। সাফা আপনি কেমন আছেন? মিথি আছে আমাদের সাথে। মিথি তুমি কেমন আছো? দেলোয়ার মৌলি মানে হচ্ছে তোমার। আমাদের সাথে আছে নাম যেন কি, পুরো নিকনেমটা ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, আমাদের আদার রেগুলার স্টুডেন্ট যারা আছে আর অনেকে আছে আমাদের সাথে, আমরা দেখতে পাচ্ছি। আমাদের সাথে আছে আর কে আছে আমাদের সাথে? তুষার আছে। তুষার তুমি কেমন আছো? ঢাকা থেকে আছে আমাদের সাথে। তো ঠিক আছে, তোমরা আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো, কোনো সমস্যা হচ্ছে না। আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি এক্ষুনি। তো কারো কোনো প্রবলেম আছে? এনি প্রবলেম এতটুকু বুঝতে? ওকে, তো ভাইয়ারা আপুরা, আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। আমরা এখন সূত্রগুলো প্রমাণ করব, কিভাবে সূত্রগুলো এসেছে।
তো শুরুতে যদি আমি একটা সূত্র সম্পর্কে এটা সম্পর্কে বলি, তাহলে আমাকে দেখো একটু কি বলতে হচ্ছে। তো আমরা কি বলেছিলাম, ঘনকের প্রতিটা তল হচ্ছে বর্গাকার। ঘনকের প্রতিটা তল কোন ধরনের? বর্গাকার। তো যেহেতু তারা বর্গাকার, তার মানে এটা একটা বর্গক্ষেত্র, এটা একটা আমার কি বর্গক্ষেত্র। তো আমরা নর্মালি বর্গক্ষেত্র সম্পর্কে আমাদের ধারণা কি আছে, আমরা একটা বর্গক্ষেত্র এঁকে নিলাম, পড়ে যাচ্ছি। বর্গক্ষেত্র সম্পর্কে আমার ধারণা হচ্ছে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু কি হয়? সমান হয়। তাহলে এই বাহুটা যদি এ হয়, তাহলে এইটাও এ হবে, এইটাও এ হবে, এইটাও এ হবে। তাহলে যেহেতু এই নিচের তলটা বর্গাকার, তার মানে এটার প্রত্যেকটা বাহু কত হবে? সমান হবে। তাহলে এই বাহুটা যদি এ হয়, তাহলে এই বাহুটা হচ্ছে আমার এ, এই বাহুটা আমার কি হবে? এ, এই বাহুটা আমার কি হবে? এ। তো বর্গক্ষেত্রের চারটা বাহু যেহেতু সমান, তো এটা একটা বর্গক্ষেত্র, এটা চারটা বাহু আমরা কি দিলাম? সমান দিলাম। এখন বর্গক্ষেত্রের চারটা বাহুর মান যদি আমি জানি, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি পড়েছিলাম? বাহু স্কয়ার। তার মানে এই এই তলটার ক্ষেত্রফল হচ্ছে বাহু কি এ, তাহলে বাহু স্কয়ার মানে এ স্কয়ার। তাহলে এরকম এই তলের ক্ষেত্রফল যদি এ স্কয়ার হয়, তাহলে আমরা বলছি যে সমান আকারের 6টা বর্গক্ষেত্র থাকে। তাহলে এই তলের জন্য এ স্কয়ার, তাহলে এই তল কত হবে? এটাও তো স্কয়ার হবে, এটাও তো স্কয়ার হবে, এইটাও তো স্কয়ার হবে, এই পাশেরটা স্কয়ার হবে, ওই পাশেরটা স্কয়ার হবে, 6টা তল 6টা স্কয়ার। তারপর আমাকে যদি বলা হয় এই ঘনকটার সবগুলো তলের ক্ষেত্রফল কত, মানে সমগ্র তল। সমগ্র তল বলতে আমরা কি বুঝবো? যদি এটা বর্গাকার হতো, আচ্ছা আমি বর্গাকার একটাই নিচ্ছি, বর্গাকার কিছু একটা নিচে আমার ইম্পর্টেন্টটা বাক্স নিয়ে নিলাম তোমার সামনে। ওকে, এটা অনেকটা দেখতে বর্গাকার লাগছে, অবশ্য বর্গাকার না, তো বর্গাকারের মতোই লাগছে। ওকে দেখো, তো এটার ক্ষেত্রে এইটা এই একটা তল, এই একটা তল, এই একটা তল, এই একটা তল, 6টা তল। আবার এদিকে একটা তল, এই পড়ে যাচ্ছে, আবার ওই নিচের দিকে কি আরেকটা তল। তো 6টা তল যে এখানে আছে আমার শেপে, তো এই 6টা তলই প্রত্যেকটা তল যদি স্কোয়ার হয়, তাহলে 6টা তল হবে 6 স্কোয়ার। তো সমগ্র তল বলতে বোঝাচ্ছি আমরা সবগুলা তলের মোট ক্ষেত্রফল কত হচ্ছে। তো সবগুলা তলের মোট ক্ষেত্রফল হবে, তো সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হবে? 6 স্কোয়ার। আর যদি বলা হয় একটি তলের ক্ষেত্রফল, বা যে তলের উপর অবস্থিত কোন একটা ঘনক, যে তলের উপর অবস্থিত ওই তলের ক্ষেত্রফল, তাহলে ধরো যে এই ঘনকটাকে তুমি যেখানে বসায় রাখবা, এই জায়গাটা একটা বর্গাকার হবে, তাহলে শুধু একটা বর্গক্ষেত্র বোঝাচ্ছে। আমি যেটা বস্তুকে যেখানে রাখবো, দেখো আমি এই বইটাকে, এই বক্সটাকে আমি কোনো একটা জায়গায় রাখলাম, ধরো যে এখানে রাখলাম বা এখানে রাখলাম বা আমার মাথার উপর রাখলাম, তো মাথার সাথে যদি কর্ণটাকে থাকে পুরাটা, তাহলে হচ্ছে এই নিচের শেপটা যতটুকু হবে, ওই ভূমিটার ক্ষেত্রফলটা কি হবে? ঠিক ততটুকু হবে। আচ্ছা, তাহলে নিচের এই শেপটা যদি বর্গাকার হয়, তাহলে শেপটাও কি হবে? বর্গাকার হবে। তো সেখান থেকে আমি বলতে পারবো যে এই তলের ক্ষেত্রফলটা যেটা আছে, এই তলের ক্ষেত্রফলটা হবে তোমার হচ্ছে শুধু স্কোয়ার, যে তলের উপর অবস্থিত। আর যদি বলা হয় যে সমগ্র তলের ক্ষেত্রফল কত, তাহলে 6 স্কোয়ার। ঘনক বললেই কিন্তু 6 স্কোয়ার দেওয়া যাবে না, ঘনকের ক্ষেত্রফল না। যদি বলে যে যে তলের উপর বসানো আছে, বা যে তল ভূমির ক্ষেত্রফল কত, ভূমির ক্ষেত্রফল যেখানে দাঁড়ানো আছে বা বসানো সেটা হচ্ছে x স্কোয়ার। আর যদি বলে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে 6 স্কোয়ার। এরপরে আমার হচ্ছে এটার আয়তন কত। তো আয়তন নর্মালি আমরা যে কোনো আয়তন আমরা কি পড়েছিলাম, নর্মালি আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে ঘনকের আয়তন কি হবে? তা আয়তন আমরা পড়েছি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো যেহেতু ঘনকের প্রত্যেকটা বাহু সমান, তাহলে দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতাও এ, তো তিনটাই তো এ এ এ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এ ইন্টু এ ইন্টু এ, তা দাঁড়ালো এ কিউব। তার মানে হচ্ছে ঘনকের আয়তনের সূত্র হচ্ছে এ কিউব। ঘনকের আয়তন এ কিউব। তাহলে এ কিউব কি বর্গ একক হবে না ঘন একক হবে? তিনটা ডাইমেনশন, একটা এ, দুইটা এ, তিনটা এ, তাহলে তিনটার জন্য ঘন, তাহলে ঘন একক। আর এটা হবে দুইটা ডাইমেনশন, বর্গ একক। ওকে, তাহলে আমরা এখন ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি হবে আমরা একটু দেখি। তারপরে সবাই জানি বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে √2a, আর ঘনকের কর্ণ দৈর্ঘ্য √3a। এটা কিভাবে এসেছে এটা একটু আমরা দেখবো শুরুতে, তারপর হচ্ছে আমরা পরবর্তী অংশে চলে যাব। তাহলে আমরা এটাকে ক্লিন করি। এবার আমরা একটা বর্গক্ষেত্র এখানে আবার ড্র করলাম। এখন এই বর্গক্ষেত্রের কর্ণদৈর্ঘ্য আমরা যদি এটা বাহু এ হয়, এটা বাহু এ, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কত হবে? আমরা সবাই জানি
যে এখন একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, যেহেতু এই কোণটা সমকোণ আর এই কর্ণটা কি হিসেবে কাজ করছে, সমকোণী ত্রিভুজের এই সমকোণী ত্রিভুজটার অতিভুজ হিসেবে কাজ করছে। তাহলে অতিভুজ এই কারণে আমরা কি জানি, রুট ওভার, তাহলে এটা ভূমি, এটা লম্ব যদি ধরি রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার ভূমি কত স্কোয়ার, তাহলে কি হবে রুট ওভার S2 স্কোয়ার, তার মানে হচ্ছে √2a। তাহলে আমরা এখান থেকে আমরা এই সিদ্ধান্ত পাচ্ছি যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। তাহলে এই নিচের এটা